নমস্কার। আমি হলাম ডক্টর সুমন ঘোষ। আমি সিনিয়র কনসালটেন্ট, নরবি সুপার স্পেশালিটি হসপিটাল, মালদা। তো আজকে আমরা কিছুটা কথা বলবো জিআরডি নিয়ে। জিআরডি একটা ইংলিশ টার্ম, যার ফুল ফর্ম হলো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সো জিআরডি কি কারণে হয়, কেন হয়, এটার লক্ষণ কি, কি করলে জিনিসটা কমবে, এবং কি ওষুধ বা মেডিকেশন নিলে আমরা এটাকে কমাতে পারবো, এই বিষয়ে আজকে আমরা চর্চা করব। তো প্রথমেই শুরু করা যাক জিইআরডি। ওকে, সো জিইআরডি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসিজ। এটা নাথিং বাট, এটা হচ্ছে পেটের ভেতর থেকে, আমাদের পাকস্থলীর ভেতর থেকে খাদ্য অথবা অ্যাসিড কিছু জিনিস ওপরের দিকে আমাদের খাদ্যনালী বা ইসোফেগাসে চলে আসা। তো সেই জিনিসটা কেন হয়, সেই জিনিসটা হয় কিছু কারণ আছে। এক নম্বর হচ্ছে যে প্রচন্ড স্মোকিং অথবা ফ্যাটি মিল, খুব হেভি ফ্যাটি মিল, এই জিনিস করলে, অথবা অ্যালকোহল কনজাম্পশন করলে হয়। শিশুদের ক্ষেত্রে মেনলি জন্ম থেকে কিছু ডিফেক্ট থাকে, যেটা খাদ্যনালীর, হয়তো যখন মায়ের গর্ভে থাকে, সেই মায়ের গর্ভে যখন সবকিছু তৈরি হয়, সেই খাদ্যনালীর ডেভেলপমেন্টাল কিছু প্রবলেম থাকে, যার কারণে এই প্রবলেমটা হয়। এইবার এটার লক্ষণ কি? লক্ষণ মেনলি যদি দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শিশু এবং একটা হচ্ছে অ্যাডাল্ট বা একটু বয়স্ক ছেলেদের বা মানুষের। তো শিশুদের ক্ষেত্রে মেনলি এই জিআরডি লক্ষণ যেরকম, তারা প্রথমে খুব কান্নাকাটি করবে, বিশেষ করে রাত্রে বেলা, কারণ রাত্রের দিকে এই রিফ্লাক্স অ্যাসিডটা উপরের দিকে আসে, যার জন্য প্রচন্ড বুকে জ্বালা করে এবং তাদের কান্না থাকে, এবং তাদের পুয়ার গ্রোথ, মানে দিনের পর দিন হয়তো তাদের মারা বলবে যে আমার শিশুর ওজনটা বাড়ছে না, অথবা শিশুর গ্রোথটা ঠিকঠাক হচ্ছে না, অথবা ল্যাক অফ ফিডিং, মানে শিশু ঠিকঠাক খেতে পারছে না বা খাচ্ছে না, মায়ের বুকের দুধ খাচ্ছে না। এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে কি হয়? বড়দের ক্ষেত্রে ঠিক খাবার খেলেই পেটে একটু ফুলনেস, হেভি ফুলনেস থাকে, জ্বালা করে বা পেটটা ফুলে যায়, খাবারের প্রতি অনীহা থাকে, এবং অনেক সময় নসিয়া বা বমি বমি ভাব বা বমি অনেক সময় একটু খেলেই হয়। আচ্ছা, এইবার আসি আমাদের, যে এটা কি করে ডায়াগনোস করে বা কি করে এটাকে ধরা যাবে। সো জিআরডি খুব সিম্পল জিনিস ধরার জন্য। জিআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসিজ মেনলি যেটা ডায়াগনোস করে অথবা আমরা বুঝতে পারি, সেটা বেশিরভাগই হলো যেটা হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যাল সিমটমস থেকে। আমি আগেও বললাম যে শিশু যদি না খায় বা খাচ্ছে না, অথবা তার পুষ্টি ঠিকঠাক হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, অথবা তার ওয়েট ঠিকঠাক বাড়ছে না। বড়দের ক্ষেত্রে যেটা কি দেখা যাবে, যে আমি একটু খাচ্ছি, আমার প্রচন্ড বুকে সেন্সেশন হচ্ছে, যেটাকে আমরা ইংলিশে হার্ট বার্ন বলি, যে অল্প খেলেই বুকে খুব জ্বালা করবে, অথবা খাওয়ার অল্প খেলেই পেট ফেপে যাবে, কিছু খাওয়ার মনে হয় গলায় আটকে আছে, দের সামথিং সেন্সেশন, মিনস ফরেন বডি সেন্সেশন ইন থ্রোট। তারপরে একটু অল্প খেলে পেটে ব্যথা। এই অসুবিধাগুলো যদি হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জিআরডি ভাবতে হবে। আচ্ছা, জিআরডির ডায়াগনোস করার ক্লিনিক্যাল সিমটম ছাড়াও কিছু টেস্ট বলতে সেরকম কিছু নেই। যখন আমরা ডাক্তারের কাছে যাব, আমাদের হিস্ট্রির পরে যেটা করতে হয়, সেটা এন্ডোস্কোপি করে আমাদেরকে মেনলি দেখতে হয়। এন্ডোস্কোপি করে ভেতরে কোনো প্রবলেম বা অ্যাসিডের মাত্রা বেড়েছে কিনা, সেই অসুবিধাগুলো দেখতে হয়। এবার আসি, জিআরডি কে কি করে প্রিভেন্ট করা যায় বা এর চিকিৎসাটা কি। তো প্রথমে আসি প্রিভেন্ট করা। জিআরডি প্রিভেন্ট খুব সিম্পল জিনিস। খুব সিম্পল জিনিস যেটা হলো, সেটা হলো অল্প, স্মল অ্যামাউন্ট মিল ফ্রিকুয়েন্টলি। এটা হচ্ছে মেন, এই এক লাইনেই জিআরডি ট্রিটমেন্ট লুকিয়ে আছে। এর মানে হচ্ছে অল্প অল্প করে খাবার আমাদেরকে বারে বারে খেতে হবে। অনেকক্ষণ খালি পেটে থাকা যাবে না। ঠিক আছে, মানে খালি পেটে আমি অনেকক্ষণ ধরে আছি, সেই জিনিসটা যেন না হয়। আচ্ছা, পেশেন্টকে যদি স্মোক করে, তাহলে অবশ্যই তাকে স্মোকিংটা বন্ধ করতে বলতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। শুধু স্মোকিংই নয়, স্মোকিং ছাড়া যেটা করতে হয়, সেটা হচ্ছে যে কোনো তামাক দ্রব্য সেবন করা যাবে না। যদি তামাক দ্রব্য সেবন করে, তাহলে সেই জিনিসগুলো তাড়াতাড়ি আমাদেরকে বন্ধ করতে বলতে হবে। 3 নম্বর যেটা করতে হবে, ফ্যাটি মিল, মানে খুব বেশি চর্বি বা মশলাদার খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। 4 নম্বর যেটা করতে হবে, যত পারি আমরা ফ্রুটস বা ফল, এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে বেশি করে খেতে হবে। তারপরে যেটা করতে হবে, যে অনেকক্ষণ ফাস্টিং থেকে আমরা হেভি মিল নিচ্ছি, এই জিনিসটা মেনলি বন্ধ করতে হবে। অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, কেউ হয়তো সকালে উঠে আহ একটু চা খেলো, চা খেয়ে হয়তো দুপুরে সকালের ব্রেকফাস্ট একদম গিয়ে দুপুরে করছে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের টোটালি অ্যাভয়েড করতে হবে। নাম্বার 5 হচ্ছে স্ট্রেস।
কোনো স্ট্রেস রিলেটেড প্রবলেম, সে মেন্টাল স্ট্রেস হোক বা যে কোনো মানসিক স্ট্রেস, সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু কমাতে হবে। স্ট্রেস যদি আমরা না কমাতে পারি, আমাদের জিআরডিও কিন্তু কমবে না, যতই আমরা ওষুধ বা চিকিৎসা নিই ডাক্তারবাবুর কাছ থেকে। 5 নম্বর হচ্ছে যে স্লিপ হ্যাবিট। স্লিপ হ্যাবিট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট অর ট্রিট জিআরডি। স্লিপ হ্যাবিটের বেশি কিছু নেই। স্লিপ হ্যাবিট যেটা বলার জিনিস, যে যখন আমরা শোবো, আমাদের খাওয়া দাওয়া এবং শোয়ার মাঝখানে মিনিমাম যেন 1 ঘন্টা গ্যাপ থাকে। খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বিছানায় শুতে যাওয়া, বিশেষ করে রাত্রে, সেই ক্ষেত্রে কিন্তু জিআরডি খুব বেশি হতে পারে। অনেক সময় আমাদের হয়, কিছু কিছু বাড়িতে বা কিছু কিছু মানুষ থাকে লেট নাইট ডিনার, মানে অনেক রাত গিয়ে রাতের খাবার খায়, সেই জিনিসটা টোটালি অ্যাভয়েড করতে হবে। যত পারি আর্লি টু বেড আর্লি টু রাইস, এই জিনিসটাই আমাদের ফলো করতে হবে, যে যত তাড়াতাড়ি পারলাম আমরা রাতের খাবার শেষ করে তার 1 ঘন্টার মধ্যে ঘুমিয়ে তারপর সকালে উঠে আমাদের যা কাজকর্ম সেগুলো করা। তো আমাদের খাওয়া দাওয়া অল্প করে খাওয়া, খাওয়ার পরে 1 ঘন্টা গ্যাপ, এবং তারপরে শুতে যাওয়া। শোয়ার কিছু নিয়ম আছে যেগুলো জিআরডি কে আটকাতে অবশ্যই হেল্প করবে। 1 নম্বর হচ্ছে, যখনই আমরা চাইবো, পারলে চেষ্টা করব যতক্ষণ আমাদের সম্ভব বাঁ দিকে কাত করা, যেটাকে ইংলিশে বলে লেফট ল্যাটারাল পজিশন। লেফট ল্যাটারাল পজিশনে শোয়া, অথবা বাঁ দিকে যেন কাত হয়ে আমরা শুতে পারি বা শুই। এটাই যেটা হয়, যে পাকস্থলী যেহেতু আমাদের বাঁ দিকে, আমরা বাঁ কাতে হয়ে শুলে পাকস্থলীর যে অ্যাসিড বা খাওয়ার বা জুস রয়েছে, সেগুলো ওপরের দিকে আমাদের ইসোফেগাস বা খাদ্যনালীতে আসতে পারে না। তো সেই ক্ষেত্রে তখন আমাদের জিআরডি অটোমেটিকলি ভাবে একটু হলেও রিলিফ দেয়, সিমটম গুলো একটু রিলিফ পায় বা আমরা একটু হলেও আরাম পাই। আচ্ছা, এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে, যখন আমরা শুচ্ছি, যদি সম্ভব হয় যারা জিআরডি তে ভুগছেন তাদের হেড এন্ড এলিভেট করা। হেড এন্ড যদি 45 ডিগ্রি একটু ওপরে রাখা যায়, তাহলে অবশ্যই, বিকজ অফ গ্র্যাভিটি, স্টামাক উইল লাইস লোয়ার দ্যান ইসোফেগাস, তো অটোমেটিকলি অ্যাসিড রিফ্লাক্স হওয়ার চান্সটা খুব কমে যায়। তো এইটা হলো শোয়ার ব্যাপার, যে স্লিপিং হ্যাবিট আমাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরের জিনিস হলো, অনেক সময় অনেক পার্সনের হ্যাবিট থাকে ড্রিঙ্কিং অ্যালকোহল ডিউরিং নাইট টাইম। তো অ্যাকচুয়ালি অ্যালকোহল টোটালি বন্ধ করতে হবে, এবং ড্রিঙ্কিং অ্যালকোহল ডিউরিং নাইট ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ফর জিআরডি। তো জিআরডির সময় যেটা করতে হবে, যে অ্যালকোহল খাওয়া টোটালি বন্ধ করতে হবে। মশলাদার খাবার, বিশেষ করে বাইরের ফাস্ট ফুড, এগুলো খাওয়ার কিন্তু আমাদেরকে টোটালি বন্ধ করতে হবে। মশলাদার খাবার যেন বেশি না খাওয়া হয়, অথবা আমরা যেন বেশি না খাই। আচ্ছা, নাম্বার 8, যেটা করতে হবে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অন্তত মিনিমাম প্রত্যেক দিন আধা ঘন্টা করে রেগুলার ব্রিস্ক ওয়াকিং মানে হচ্ছে এমনি সমান্তরাল রাস্তায় আমরা ধীরে হাঁটা। এটা কিন্তু পার ডে মিনিমাম 30 মিনিট করে হাঁটতে হবে, সপ্তাহে মিনিমাম 5 দিন। এই ব্রিস্ক ওয়াকিং, এবং তাছাড়া যদি কেউ অ্যারোবিক এক্সারসাইজ করে, অথবা কোনো জগিং, সুইমিং, এগুলো অনেক, যে কোনো একটা এক্সারসাইজ করলেই হলো, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মাস্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড পার্সন হ্যাজ টু বি ফিজিক্যালি অ্যাক্টিভ। যদি আমরা ইনঅ্যাক্টিভ থাকি, সিডেন্টারি লাইফস্টাইল লিড করি, একদম ল্যাক অফ এক্সারসাইজ থাকে, সবসময় বসেই থাকি বা বসেই কাজকর্ম করি অফিসে, সেরকম কোনো অ্যাক্টিভিটি না থাকে, তাহলে জিআরডি কোনোদিনও ওষুধের দ্বারা কমবে না। তো এইগুলো কিছু মেজার আছে যেগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে, যে না হলে জিআরডি কখনোই কমবে না। শিশুদের ক্ষেত্রে যেটা করতে হবে, শিশুদেরকেও সেই অল্প অল্প করে খাবার বারে বারে খাওয়াতে হবে। এমন কোনো খাবার খাওয়ানো যাবে না যেটা প্রচন্ড মশলা, বা যেগুলো খেলে অ্যাসিডের মাত্রা খুব বাড়ে, অথবা যেগুলো বাইরের তেলে ভাজা বা ফাস্ট ফুড, শিশুদেরকে এই খাবারটাও বন্ধ করতে হবে। আচ্ছা, তো এইবার আসি চিকিৎসা, প্রপার চিকিৎসা। চিকিৎসা বেসিক্যালি জিআরডির কিছুই নেই। 2 ধরনের ওষুধ আছে যেগুলো চিকিৎসা প্রণালীতে ইউজ হয় জিআরডি কে চিকিৎসা করার জন্য। 1 নম্বর হচ্ছে জেনারেলি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই বলি আমরা ইংলিশে। এই জিনিসগুলো যেরকম আমাদের পেটে যে অ্যাসিড বেরোয়, সেই অ্যাসিড যে কোষগুলো থেকে বেরোয়, সেই কোষগুলো গিয়ে এফেক্ট করে এবং সেই অ্যাসিডকে বের করা বন্ধ করে। তো যেরকম কিছু প্রোটন পাম্প ইনহিবিটরের উদাহরণ হলো ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, এগুলো অনেক আছে। তো এই ধরনের পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর আমরা নিয়ে থাকি, অথবা চিকিৎসকরা দিয়ে থাকে পেশেন্টদেরকে যারা জিআরডি দিয়ে সাফার করে। আরেক ধরনের ওষুধ পাওয়া যায়
সেটা হলো H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বলি। জেনারেলি র্যানিটিডিন, সিমিটিডিন, এইগুলো মেনলি আমরা ইউজ করি। তো এই সব ওষুধগুলোরই মেন এবং প্রধান কাজ হলো আমাদের পেটের অ্যাসিডকে কমানো অথবা অ্যাসিড সিক্রেশনকে কমানো। কিন্তু আমাদের মনে রাখতে হবে এইগুলো ওষুধ খেলে আমাদের যে সিমটম গুলো থাকে সেগুলো রিলিফ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক সময় আমরা এই ওষুধগুলোর ওপরে অ্যাডিক্টেড হয়ে যাই। তো অ্যাডিকশন ইজ আ ভেরি মাচ ডেঞ্জারাস টু দিস মেডিকেশন। এই ওষুধগুলো আমরা খেলাম, যখন কমলো আবার খাচ্ছি না, যখন বাড়ছে আমরা আবার এগুলো খেতে থাকি। এবং এরকম অনেক পেশেন্ট বা অনেক রুগী আছে যারা বছরের পর বছর এরকম পিপিআই খেয়ে যাচ্ছে, হয়তো কোনো ডাক্তারের গাইডেন্স ছাড়াই বা কারো অ্যাডভাইস ছাড়াই নিজেরাই এই পিপিআই খেয়ে যাচ্ছে। তো সেইটা খুব ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? কারণ এই প্রোটন পাম্প ইনহিবিটর শুধু অ্যাসিড সিক্রেশন যে কমায় বা পাকস্থলী থেকে যে অ্যাসিডের মাত্রা বেরোয় সেটাকেই কমায় এরকম কিছু নয়। এটার আরো অনেক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো যেরকম অনেক দিন ধরে প্রোটন পাম্প ইনহিবিটর খেলে আমাদের হাড়, শরীরের হাড় অস্থিমজ্জা খুব দুর্বল হয়ে পড়ে। নাম্বার টু, এটা অনেক দিন ধরে খেলে পেটে কোনো জীবাণুর সংক্রমণ খুব তাড়াতাড়ি হয়। অথবা কোনো বাচ্চাকে এটা যদি লং টার্ম দিয়ে দেওয়া হয় তাহলে তার পেটে ইনফেকশন মাত্রা খুব বেড়ে যায় এবং ইনফেকশন হয়ে যাওয়ার চান্স খুব বেশি মাত্রায় হয়ে যায়। নাম্বার থ্রি, এই প্রোটন পাম্প ইনহিবিটর অনেকদিন ধরে খেলে যেটা সব থেকে ডেঞ্জার এবং সব থেকে বলবো মারাত্মক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা হয় সেটা হলো নিউমোনিয়া। মানে এই ওষুধগুলো খেলে কোনো না কোনো ভাবে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু হলেও নষ্ট হয়, যার কারণে সেই মানুষগুলোর বুকে নিউমোনিয়া বা ইনফেকশন হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো এই জন্য এই প্রোটন পাম্প ইনহিবিটর বা H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা অনেক দিন ধরে খাওয়া অবশ্যই বর্জন করতে হবে। অবশ্য এই ওষুধগুলো যদি নিয়মিত খেতে হয় তাহলে আপনাকে চিকিৎসার পরামর্শ বা চিকিৎসার কোনো ওপিনিয়ন অবশ্যই নিতে হবে। আচ্ছা, এইবার আসি যে কিছু কিছু মানুষ থাকে যেগুলো এই ওষুধগুলো খেয়েও তাদের কমে না। তো সেই সব মানুষের কি করা উচিত? তো আমি এর আগেই বলেছি যে সব থেকে প্রথম এবং প্রধান চিকিৎসা হলো লাইফস্টাইল মডিফিকেশন ফর জিআরডি। জিআরডি তে সব থেকে প্রথমে প্রধান হলো লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি মডিফিকেশন। তো এই যে দুটো জিনিস, সে দুটো জিনিসের মধ্যে আমি এর আগেও বলেছি যে ডায়েটারিতে সব থেকে প্রথম জিনিস যেটা করতে হবে, মশলাদার খাওয়া বন্ধ করতে হবে, অল্প অল্প করে খাওয়ার বারে বারে খেতে হবে, এবং অ্যালকোহল বা স্মোকিং বড়দের ক্ষেত্রে দেওয়া যাবে না। ছোটদের ক্ষেত্রে হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়ার বা অনেকক্ষণ খালি পেটে রেখে হেভি মিল পেট ভর্তি খাবার খাওয়াচ্ছে সেটা করা যাবে না। এই সব লাইফস্টাইল মেজার করেও যদি পিপিআই দিয়েও না কমে তাহলে নেক্সট যেটা উপায় হচ্ছে সেটা হচ্ছে সার্জারি বা অপারেশন। তো অপারেশনে যেটা আমরা করতে পারি, কিছু কিছু অপারেশন আছে যেগুলো দিয়ে এই জিআরডি আমরা প্রিভেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি জিআরডি কেন হয় এটা বুঝতে গেলে একটু অ্যানাটমিটা বুঝতে হবে। যদি এর অপারেশনটা বুঝতে হয়, অ্যানাটমিটা কিছুই না, খুব সোজা জিনিস, যেটা হচ্ছে আমাদের ইসোফেগাস যখন আমাদের মুখ থেকে খাদ্যনালী বুকের ভেতর দিকে পেটে পাকস্থলীর সঙ্গে মিশে বা জয়েন হয়, তখন সেই জায়গায় একটা আলাদা মাংসপেশি থাকে যাকে বলে ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম দিয়ে খাদ্যনালীটা গিয়ে পাকস্থলীতে যোগ হয়। তো নর্মাল যে আমরা খাবার খাই সেটা খাদ্যনালী দিয়ে গিয়ে পাকস্থলীতে যায় এবং সেখানে অ্যাসিডের সঙ্গে মিশে তারপর নিচে গিয়ে ডাইজেশন, অ্যাবজর্পশন বা হজমের এইসব কার্যকর এইসব জিনিসগুলো হয়। তো এইখানে যেটা মেইন প্রবলেম হয় যাদের জিআরডি ওষুধেও কমে না, তাদের যেটা হয় যে স্টমাকের মানে পাকস্থলীর কিছু অংশ সেই ডায়াফ্রাম দিয়ে একটু হলেও ওপরে আমরা আসি, যেটাকে আমরা বলি হার্নিয়েশন। অথবা এই পাকস্থলীর কিছু জায়গা ডায়াফ্রামের যে ছিদ্র যার মধ্যে দিয়ে ইসোফেগাস নিচে নেমেছে সেই ছিদ্র বা সেই হোল দিয়ে একটু ওপরে আসে, যাকে বলে হার্নিয়েশন। মেনলি স্টামাকের যে ওপর পার্ট যাকে আমরা বলি ফান্ডাস, সেই ফান্ডাসটা ওপরের দিকে ওঠে। তো ফান্ডাল হার্নিয়েশন ইটস ভেরি মাচ কমন ইন জিআরডি। এটাকে অবশ্য আমাদের টার্মে হায়াটাস হার্নিয়াও বলে অনেক সময়। তো এই জিআরডির যদি এই হায়াটাস হার্নিয়া বা ফান্ডাল হার্নিয়েশন থাকে তাহলে এই ধরনের রুগীকে একমাত্র চিকিৎসা হলো, যেটা বলার জিনিস সেটা হচ্ছে যে সার্জারি। সার্জারিতে কিছুই করা হয় না, সেটাই ফান্ডোপ্লিকেশন বলে একটা সার্জারি হয়, যেটাই আমাদের এই ফান্ডাস বা যে পাকস্থলীর অংশটা উপরের দিকে উঠেছে সেটাকে অবস্ট্রাক্ট করে দেওয়া বা কোনো মতে বন্ধ করে দেওয়া।
আর যে হোলটা বা যে ছিদ্র দিয়ে আমাদের খাদ্যনালী নেমেছে সেই হোলটাকে বা ছিদ্রটাকে একটু টাইট করে দাও। তো এটাকে ফান্ডোপ্লিকেশন বলে। এইবার আসি যে কমপ্লিকেশন। অনেক সময় জিআরডির কি কমপ্লিকেশন হতে পারে। আমি এর আগেও বলেছি যে জিআরডির কমপ্লিকেশন এবং জিআরডির মেডিকেশন বা ওষুধ খেয়ে যে কমপ্লিকেশন হয়। এবার জিআরডির যে কমপ্লিকেশন হয় সেই কমপ্লিকেশন গুলোর মধ্যে প্রথম এবং প্রধান কমপ্লিকেশন আমরা এটা বলি ব্যারেট ইসোফেগাস আর ইসোফেজাইটিস। যেটা হয় সেটা যেহেতু অ্যাসিড ওপরের দিকে উঠে আমাদের খাদ্যনালীর মধ্যে আসে, সেই খাদ্যনালীতে অনেক সময় আলসার হতে পারে। কেন আলসার হয়? কারণ আমাদের খাদ্যনালী সেই অ্যাসিডের জন্য তৈরি হয়নি, বা সেই অ্যাসিডের জন্য আমাদের খাদ্যনালী তৈরি হয়নি। একমাত্র অ্যাসিড পাকস্থলীতেই তৈরি হয় এবং পাকস্থলী ওটার জন্য তৈরি। তো অ্যাসিড পাকস্থলী থেকে ওপরে উঠলে খাদ্যনালীতে আসলে খাদ্যনালীতে আলসার শুরু হয়। যে আলসার থেকে অনেক সময় রক্তক্ষরণ হতে পারে। পেশেন্ট অনেক সময় রক্ত মেশানো বমি নিয়ে আসতে পারে, অথবা যেটাকে আমরা ইংলিশে হেমাটোমেসিস বলি সেটা নিয়ে আসতে পারে। এই আলসারের জন্য প্রচন্ড বুকে জ্বালা করে, যেটাকে হার্টবার্ন বলে। এই আলসারের জন্য একটু খাবার খেলেই বুকে জ্বালা বা পেট খুব ফেপে যাচ্ছে, এগুলো হতে পারে। নাম্বার টু, এই আলসারের জন্য যেটা হতে পারে, স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। স্ট্রিকচার হলে জেনারেলি খাদ্যনালী খুব সংকুচিত হয়ে যায়, যেটা দিয়ে খাওয়ার সহজে পাস হয় না। তো আমরা একটু খাবার খেলেই সেটাকে গিলতে বা খাওয়ার ডিগ্লুটেশন যেটা বলি আমরা, ডিগ্লুটেশন করতে খুব অসুবিধা হয়। সো পেশেন্টের খাবার গিলতে বা ডিসফেজিয়া যেটাকে ইংলিশে বলে, পেশেন্ট আপনার চেম্বারে বা আমাদের চেম্বারে জেনারেলি ডিসফেজিয়া নিয়ে আসে। ডিসফেজিয়া ইজ নাথিং বাট ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন। তো এই ধরনের কমপ্লিকেশন হয়। এবং যেটা সব থেকে মারাত্মক কমপ্লিকেশন, যেটা হচ্ছে ব্যারেট ইসোফেগাস বলে, যেটা কিছুই না, এটা হচ্ছে হাই রিস্ক টু ডেভেলপ ইসোফেজিয়াল কার্সিনোমা। এই জিআরডি যদি আমরা চিকিৎসা না করি, তাহলে ইসোফেজাইটিস বা ইসোফেজিয়াল আলসার ধীরে ধীরে সেখানে যে কোষগুলো তৈরি হয় সেগুলো লাস্টে ক্যান্সারের চান্স নিতে পারে। তো সেই পেশেন্টগুলো লাস্টে কিন্তু ইসোফেজিয়াল ক্যান্সার নিয়েও মানে আমাদের কাছে আসে, অথবা চিকিৎসালয়ে নিজেকে নিয়ে যেতে পারে। এবার আসি যে আর কি কমপ্লিকেশন হতে পারে। এই অ্যাসিড ওপরে আসার সময় যেটা আমি বললাম যে অনেক সময় রক্তকপি হতে পারে, এছাড়াও যেটা হতে পারে সেটাকে আমরা বলি পারফোরেশন। সেটা হচ্ছে ইসোফেজিয়াল পারফোরেশন। যদি ক্রনিক জিআরডি নিয়ে পেশেন্ট ভুগছে এবং সে ওষুধ অত খাচ্ছে না, অথবা তার অ্যালকোহল বা এইসব লাইফস্টাইল মডিফিকেশন ঠিকঠাক নেই, সে অত গুরুত্ব দিচ্ছে না, তাহলে অনেক সময় যেটা হতে পারে ইসোফেজাস বা খাদ্যনালী ফুটো হতে পারে, যেটাকে আমরা পারফোরেশন বলি। এই পারফোরেশন থেকে খুব ডেঞ্জার কমপ্লিকেশন যেটাকে বলে মিডিয়াস্টাইনাইটিস, সেটাও হতে পারে। তো এই পারফোরেশন সবসময় ইটস আ ভেরি সার্জিক্যাল এমার্জেন্সি। এই পারফোরেশন জেনারেলি কি কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে? রুগী জেনারেলি বুকে ব্যথা, অথবা খাবার খেতে পারছে না, কন্টিনিউ বমি করছে, অথবা প্রচন্ড জ্বর এবং বুকে প্রচন্ড ব্যথা, অথবা পেশেন্ট যদি খুব ক্রিটিক্যাল স্টেজে থাকে তাহলে পেশেন্ট একটু ডিসওরিয়েন্টেড বা ঝিমুনি অবস্থা নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো এই কমপ্লিকেশন গুলো ধরার ধরার উপায় কি? ধরার উপায় কিছুই নেই। আমি যেটা প্রথম দিকে বলেছিলাম, একটাই টেস্ট আছে যেটাকে বলে এন্ডোস্কোপি, আপার যে এন্ডোস্কোপি। তো আপার যে এন্ডোস্কোপি একমাত্র এখন ইনভেস্টিগেশন অফ চয়েস টু ডায়াগনোজ জিআরডি, অ্যান্ড ইটস অলসো সামটাইমস ইজ এ ট্রিটমেন্ট ফর জিআরডি, মানে কিছু কিওরও করতে পারে। অনেক সময় ইন্ডোস্কোপিক লাইগেশন অথবা এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট অলসো অ্যাভেলেবেল নাওএডেজ। তো এন্ডোস্কোপি দিয়ে আমরা যেটা পারফোরেশন হয় সেটাকে ওখানে চিকিৎসা করতে পারি, ওই যে জায়গাটাকে সারাতে পারি, অথবা কোনো যদি রক্তক্ষরণ হয় সেখানে আমরা লেজার থেরাপি, অনেক থেরাপি এসছে, এগুলো দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। তো জিআরডি শিশুদের ক্ষেত্রে ছোট্ট একটু কথা বলার, সেটা হচ্ছে যে শিশুদের জিআরডি জেনারেলি খুব কমন নয়। যদি শিশু খাচ্ছে না বা তার মায়ের দুধ খাচ্ছে না, অথবা রাত্রে ঘুমোচ্ছে না, এইসব জিনিস হয়, অথবা তার পুষ্টিকর খাবার, তাহলে অবশ্যই শিশুকে পিডিয়াট্রিক গ্যাস্ট্রোলজি অথবা পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট বা পিডিয়াট্রিক ওয়ার্ড বা ওপিডি তে নিয়ে যেতে হবে। ডাক্তারবাবুর সঙ্গে সবসময় পরামর্শ করতে হবে। যদি সেই সিমটম গুলো রিলিফ না হয়, তাহলে পিডিয়াট্রিক গ্যাস্ট্রো সার্জারি ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে, এবং যে চিকিৎসা ব্যবস্থা বা যে অপারেশন গুলো রয়েছে সেগুলো তাকে দিতে হবে। এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে শুধু জিআরডি কিওর হয় না, এই চিকিৎসা ব্যবস্থাগুলো শুধু জিআরডির কিওর হওয়ার একটা স্টেপ মাত্র। চিকিৎসা অপারেশন হওয়ার পরেও আমাদের এই লাইফস্টাইল মডিফিকেশন এবং যে আমাদের খাদ্য অভ্যাস যেটাকে চেঞ্জ করতে হয়, সেটাও কিন্তু করতে হবে। তো এই বলেই আমি আমার বক্তব্য জিআরডি নিয়ে শেষ করছি। নমস্কার।
থ্যাংক ইউ।